কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই সব থেকে বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে তা টেরও পাইনি। আর সেটা আমাদের খেয়াল হলো রাত 9:30 নাগাদ। না, এবার উঠলাম রে, এই বলে আমি দরজাটা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে আমি আবার দরজাটা বন্ধ করে দিলাম। ঝমঝম করে তখনও বাইরে বৃষ্টি ঝরছে এবং ঘন কুয়াশায় চারিদিক একাকার হয়ে গেছে। ক্লাব ঘরের পিছনে সমস্ত গলিটা জলে ডুবে গেছে। আর একটা মজার বিষয় হলো আমাদের কারোর সাথেই কোনো ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। তাই আর কোনো উপায় না পেয়ে সকলে আবার জাঁকিয়ে বসলাম। তাহলে বেরোনো যখন যাবেই না, তখন বেশ একটা ভূতের গল্প শোনা যাক। সরোজ ভাই, একটা জমিয়ে ভূতের গল্প বলো তো দেখি। আমাদের মধ্যে সরোজী সাহিত্যিক, তবে সে শুধু সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলারও তার একটা বিশেষ ক্ষমতা আছে। তবে মহিনের প্রস্তাবে বাধা দিল দিব্যেন্দু। না, আবার ভূতের গল্প কেন রে ভাই? বরং সচিনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। হ্যাঁ, সেই ভালো। সচিন, শুরু করে দেখি, একটা বেশ জম্পেশ ম্যাজিক দেখাতো ভাই। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক দেখিয়ে সে বহুবার আমাদের তাক লাগিয়ে দিয়েছিল। এদিকে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল। আমাদের প্রস্তাবে সে সিগারেটে একটা টান দিয়ে বলল, তা ম্যাজিক যে দেখাবো, তার জিনিসপত্র কোথায়? হ্যাঁ, শুনি। এবার ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে বুঝি তুই ম্যাজিক দেখাতে পারবি না? তবে কিসের ছাই তোর ম্যাজিক? এবার সচিন বলল, ঠিক আছে, তবে শুধু হাতেই দেখাবো। সচিনের কথা শুনে আমরা সকলেই উৎসাহিত হয়ে উঠলাম। নে, এবার ঘরের আলোটা নিভিয়ে দে দেখি। সচিনের কথা মতো আমি ঘরের আলোটা নিভিয়ে দিলাম। এবার একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর রাখলাম। একটা মাত্র মোমবাতির আলো ঘরের মধ্যে অদ্ভুত ছায়ার সৃষ্টি করেছে। বাইরে তখনও সমানের বৃষ্টি পড়ছে, আর সচিন তখনও তার পূর্বের আসনেই বসে আছে। আমরা সকলে ঘরের মধ্যে বেশ উৎসাহিত হয়ে বসে আছি। এবার সরোজ বলে উঠল, কিরে, শুরু কর তোর ম্যাজিক। আমরা সকলেই বুঝতে পারছিলাম সরোজকে গল্প বলতে না দেওয়ায় সে মনে মনে বেশ অসন্তুষ্ট হয়েছে। এবার সচিন ভারী গলায় বলল, চুপ কর, কথা বলিস না। তারপর সবাই চুপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। এবার ধীরে ধীরে আমরা সকলেই অধৈর্য হয়ে উঠলাম। এমন সময় সরোজ আবার বলে উঠল, কিরে সচিন, ঘুমুলি নাকি রে বাবা? তবে এইবার সচিন আমাদের সবাইকে অবাক করে বলে উঠল, চুপ, দরজাটা খুলে দে, দেখ কে এসেছে। এবার আমরা সকলেই খেয়াল করলাম ঘরের বাইরে ছপ ছপ শব্দ, আর শব্দটা ক্রমেই যেন এগিয়ে আসছে। আর হঠাৎ বন্ধ দরজার বাইরে এসে শব্দটি থেমে গেল। কিছুক্ষণের নিস্তব্ধতার পর হঠাৎ দরজার উপর ঠক ঠক শব্দ হলো। কে? কিন্তু কারোর কোনো সাড়া পাওয়া গেল না। কিছুক্ষণ পর আবার একই শব্দ। এবার আমি উঠে গিয়ে দরজা খুললাম, আর দরজা খোলার সাথে সাথে একবার বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিকের আলোয় দেখলাম কে যেন একজন ঠিক আমাদের ক্লাবের দরজার সামনে এসে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট ছায়ার মতো। কে কে তুমি?
কিন্তু সামনের জন আমার কোনো প্রশ্নে সাড়া দিল না। খানিকটা জমে থাকা কুয়াশার মতোই যেন আমাকে পাশ কাটিয়ে সে ঘরের মধ্যে প্রবেশ করলো। আগন্তুকে প্রবেশের পর আর আমার দরজাটা বন্ধ করে দেওয়ার মাঝে বাইরে থেকে একটা দমকা হাওয়া আসায় ঘরের মধ্যে জ্বলতে থাকা একমাত্র মোমবাতিটিও নেভে গেল। আর মোমবাতি নেবার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নিশ্চিদ্র অন্ধকার ঘরটিকে গ্রাস করে নিল। এবার আর আমি নই। শচীন প্রশ্ন করে উঠল, হ্যাঁ বলি, কে তুমি? আর এই প্রথমবার অপর প্রান্ত থেকে আমাদের সবাইকে চমকে দিয়ে আগন্তুক চাপা গলায় বলে উঠল, আমি বিভূতি। বিভূতি? কোন বিভূতি? বিভূতি চক্রবর্তী। এমন সময় আমি হাত বাড়িয়ে দেওয়ালে আলোর সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরে কোনো আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো কে যেন আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আমার ঘাড়ের কাছে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের অজান্তে আমি 2 পা পিছিয়ে একেবারে দেওয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা শুকিয়ে গেছে। এমন সময় হঠাৎ আমার মনে পড়ল, বিভূতি বিভূতি চক্রবর্তী মানে আমাদের বন্ধু। এটা মনে হওয়া মাত্রই আমার ভয়টা একেবারে যেন কেটে গেল। এবার আমি বলে উঠলাম, আরে বিভূতি তুই? হ্যাঁ। তবে বিভূতির হ্যাঁ বলার মধ্যে কোথাও যেন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে বলে মনে হলো যেন ও খুব কষ্ট পাচ্ছে কথা বলতে। আরো মনে পড়লো বিভূতি তো থাকে সে ভবানীপুরে। প্রায় 10-12 দিন সে আমাদের আড্ডায় আসে না। আর সে এই প্রচন্ড বর্ষণ মুখর রাতে সে ভবানীপুর থেকে এসেছে। এবার আমি একটু বিস্ময়ের সাথে বিভূতিকে জিজ্ঞেস করলাম, আরে বিভূতি, এত রাতে বৃষ্টির মধ্যে তুই, কি ব্যাপার? তবে দেখলাম বিভূতি আমার কথায় কোনো উত্তর না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, সচিন, আমাকে তুই ডাকছিলি কেন রে? এবার প্রশ্ন করলো সরোজ, এই এত বৃষ্টির মধ্যে তুই এলি কি করে হে বিভূতি? বৃষ্টি? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে হয়তো। তা হবে হয়তো কি রে? বাইরে তো জল থই থই করছে। তার মানে অনেক আগেই বুঝি বের হয়েছিলি? কই না তো, সচিন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। বলে কি বিভূতি, শচীন ডাকার সাথে সাথে এলো মানে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? এবার বিভূতি বলে উঠল, এবার আমি যাই ভাই। যাবি? তা কোথায় যাবি বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার যে বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। এই কথা বলার সাথে সাথে যেন ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা সকলে ঘরে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। আমি ছুটে জানলার কাছে গিয়ে ডাকলাম, বিভূতি বিভূতি বিভূতি। বৃষ্টি তখন থেমে গেছে। গলির মধ্যে জলও অনেকটা কমে এসেছে। তবে বাইরে কাউকেই দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে ছপ ছপ শব্দ করে কারোর হেঁটে যাওয়ার শব্দ কানে এলো। পরদিন সকালে 2টি সংবাদ আমরা জানতে পারলাম। প্রথমটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। গত রাত্রে প্রচণ্ড 3 ঘন্টা ব্যাপী বৃষ্টির জন্য শহরের শ্যামবাজার অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ রাত্রি 9:45 থেকে 10টা পর্যন্ত মিনিট 15-এর জন্য বন্ধ হয়ে গেছিল। আর পরবর্তীটি জানলাম মোহিনীর কাছ থেকে। গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি রাত 9:30 নাগাদ মারা গেছে। এরপর অনেক দিন কেটে গেছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। তবে আমরা কেউ স্বীকার করতে পারিনি যে সেই দিনের ঘটনাটার মধ্যে শচীনের কোনো কিরামতি ছিল। তবে এও স্বীকার করে নিতে মন চায়নি যে সেদিনের ঘটনাটার মধ্যে কোনো
ভৌতিক ব্যাপার আছে, তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। এই ছিল আমাদের আজকের গল্প, নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিতদের মধ্যে গল্পটি শেয়ার করে দিন। আর আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না যে গল্পটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।